জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোল। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার, সঙ্গে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি খুব শিগগিরই আমাদের মধ্যে এসে পৌঁছবেন বলে আমরা আশা করছি। আজাদ মজুমদার, শুল্ক আরোপ বিবেচনায় মার্কিন প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআর-এ 48 ঘন্টার মধ্যে 2টি চিঠি পাঠাবে সরকার। চিঠি দিবেন প্রধান উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা। গতকাল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন যে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাম্প প্রশাসনের উপর ডক্টর ইউনূসের কতটা প্রভাব আছে বা প্রভাব বিস্তার করতে পারবেন? আমরা জানতাম বা এরকম কথা প্রচলিত আছে যে বাইডেন প্রশাসনের সাথে তার একটা গুড রিলেশন ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসনের উপর আসলে কতটা প্রভাব বিস্তার করতে পারবেন? এটা আসলে প্রভাব বিস্তারের বিষয় না, এটা উনি বাংলাদেশের এই মুহূর্তে সরকার প্রধান, বাংলাদেশের ভালো মন্দ দায়িত্ব দেখার দায়িত্ব ওনার, এবং কোনো প্রশাসনের সাথে ওনার সম্পর্ক ঘনিষ্ঠ বা ঘনিষ্ঠ না এটা আসলে ম্যাটার করে না। যেহেতু এরকম একটা সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, এটা উনি দায়িত্ব মনে করেই উনি যোগাযোগ করবেন। এবং আমরা বিশ্বাস করি ওনার যে যোগাযোগে আন্তর্জাতিক যে যোগাযোগটা আছে, ওনার ব্যক্তিগত পর্যায়ে অনেকের সাথে যোগাযোগ আছে, রিপাবলিকান অনেক সিনেটরের সাথে ওনার যোগাযোগ আছেন যারা বিভিন্ন সময়ে বাংলাদেশ সম্পর্কে উচ্চাশা ব্যক্ত করেছেন, বা ওনার হয়েও ওনাকে যখন একসময় অনেক ধরনের হয়রানি করা হচ্ছিল যারা ওনার হয়ে কথা বলেছেন, এরকম অনেকের সাথে ওনার ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ আছে। তো আমরা এটা আমাদের একটা অ্যাডভান্টেজ যে ওনার মতো একজন সরকার প্রধান এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে আছেন, যিনি এই ধরনের যোগাযোগের জন্য আসলে সবচাইতে উপযুক্ত ব্যক্তি। তো উনি যদি ওনার ব্যক্তিগত পর্যায়ে ওনার যোগাযোগটা ব্যবহার করে বাংলাদেশের জন্য একটা সুফল বয়ে আনতে পারেন, আমরা বিশ্বাস করি যে এটা আমাদের দেশের সব মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। জি, বিশ্বের বিভিন্ন দেশের উপরেই তো এই বাড়তি শুল্কটা আসলে আরোপ হয়েছে। তো অনেক দেশ আবার পাল্টা শুল্ক আরোপ করেছে, কেউ কেউ যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজছে, অন্যদিকে বাংলাদেশ শুল্ক কমাচ্ছে, বাণিজ্য ঘাটতি কমানোর মতো পদক্ষেপ নিচ্ছে। এগুলো আসলে কতটা ওয়ার্ক করবে? প্রথম কথা হচ্ছে যে বিশ্বের অনেক দেশের সিচুয়েশন এবং বাংলাদেশের সিচুয়েশন এক না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচাইতে বড় রপ্তানি বাজার। আপনি যদি দেখেন বাংলাদেশের অনেকের সাথেই কিন্তু বাণিজ্য ঘাটতি আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আছে, কিন্তু এই বাণিজ্য ঘাটতিটা আসলে বাংলাদেশের অনুকূলে। বাংলাদেশ খুব বেশি আসলে আমদানি করে না পণ্য যুক্তরাষ্ট্র থেকে, কিন্তু অনেক বেশি পণ্য রপ্তানি করে। তো যে কারণে বাংলাদেশ যদি কোনো শুল্ক যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক ছাড়ও দেয় এবং তার বিনিময়ে যদি বাংলাদেশ কিছু শুল্ক সুবিধা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আদায় করতে পারে, তাহলে সেটা বাংলাদেশের জন্য আসলে মঙ্গলজনক হবে। কারণ বাংলাদেশ অনেক বেশি পণ্য রপ্তানি করে, বাংলাদেশের আমদানি রপ্তানির ভারসাম্য এখানে বাংলাদেশের অনুকূলে। সো বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওইরকম না, সেজন্যই বাংলাদেশের পক্ষ থেকে এটা ভেবে দেখা হচ্ছে যে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রকে কিছু শুল্ক ছাড় দেয় বা যুক্তরাষ্ট্রের আসলে থেকে যদি পণ্য আমদানি বাড়ায়, যেটা আমরা চাই অন্য দেশ থেকেও বাংলাদেশ আনতে পারে, যুক্তরাষ্ট্র থেকেও আনতে পারে, কিন্তু যদি যুক্তরাষ্ট্র থেকে আনার ফলে বাংলাদেশের ব্যবসায়িক সুবিধা হয়, বাংলাদেশের শিল্পগুলো টিকে থাকে, বাংলাদেশের শিল্প টিকে থাকলে বাংলাদেশের কর্মসংস্থান হবে, বাংলাদেশের যারা এই যে বিশেষ করে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কাজ করে, এই শিল্পটার সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত, তাদের পরিবারের ভাগ্য জড়িত। সো এখানে আমাদেরকে যে কোনো মূল্যেই হচ্ছে এই শিল্পটাকে আমাদেরকে প্রোটেকশন দিতে হবে, এবং সেটা দেওয়ার জন্য যদি যুক্তরাষ্ট্রকে কিছু শুল্ক ছাড় দিতেও হয় তাহলে সরকার দিবে। আমি মনে করি যে সেটা যথোপযুক্ত সিদ্ধান্ত মনে করছেন আপনি। মাহমুদা হাবিবা, গার্মেন্টস ব্যবসার সাথে আপনার প্রত্যক্ষ এক ধরনের যোগাযোগ আছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণায়
পোশাক রপ্তানি খাত ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য এবং সেবা আমদানি বৃদ্ধি করবে বাংলাদেশ, দূর করা হবে অশুল্ক বাধা। গার্মেন্টস শিল্পের সাথে এদেশের কোটি মানুষের রুটি রুজি রিজিকের আসলে সম্পর্ক। সরকারের পলিসি কি আশ্বস্ত করতে পারছে ব্যবসায়ীদের? সরকার, অনেক ধন্যবাদ আপনাকে নিকোল। দেখুন, এইটা আসলে আরএমজি বা রেডিমেড গার্মেন্টস সেক্টরের জন্য একটা অনেক বড় দুঃসংবাদ নিঃসন্দেহে। কারণ হচ্ছে যে এটা একটা অদ্ভুত পদ্ধতিতে শুল্ক আরোপ হয়েছে। আমাদের প্রোডাকশন কস্ট বা আমাদের যে ম্যাটেরিয়াল কস্ট, যেটা রেডিমেড গার্মেন্টস আমাদের এক্সপোর্ট হচ্ছে, সেটার উপরে বেস বা অন্য কিছু না। বাণিজ্য যেটা ঘাটতি, সেটা যে শতকরা হার, সেটা 50%। সো আমাদের সাথে ওদের বাণিজ্য ঘাটতি হচ্ছে ইউএসের 74%, তার 50%-এর 37%। আমাদের রেডিমেড গার্মেন্টসে যেটা প্রাইস, যেই ধরনের প্রাইস কমানো হয়েছে বিগত বছরগুলোতে, এটাতে আরও 37% যুক্ত হলে এটা একটা যুদ্ধ নিঃসন্দেহে। কারণ 37% মার্জিন রেখে বাংলাদেশে কোনো রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে কোনো পণ্য বাইরে যাচ্ছে না। ভেরি মার্জিনাল প্রফিট। রিজন হচ্ছে যে অসংখ্য এর আগে ধাপে ধাপে ওয়েস্টার্ন ডিফারেন্ট ডিসিশনের জন্য ধাপে ধাপে কিন্তু একেবারে সর্বনিম্ন পর্যায়ে অলমোস্ট এই রেডিমেড গার্মেন্টসের মূল্যটা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হয়েছে। রেডিমেড গার্মেন্টস সেক্টর এইটা যদি সঠিক পলিসির মাধ্যমে, যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি কিছু পার্ট, যেমন বাণিজ্য ঘাটতি, এটা যদি আমরা কমিয়ে আনতে পারি, আমাদের উপরে যে 37% আছে সেটা যদি কমিয়ে এনে 20%-এ আনা যায়, আর একটু কমিয়ে আনা যায়। কারণ এটা সারা বিশ্বে যেটা আসলে ইমপ্লিমেন্ট হচ্ছে, একটা দেশের জন্য আলাদাভাবে সেই পলিসিটাকে বিবেচনায় নেওয়া হবে, অত বিবেচক এই ইউএসএর প্রশাসনকে আসলে মনে হচ্ছে না। শুরু থেকেই তাদের আচার আচরণের মধ্যে এক ভেরি ইম্পালসিভনেস আছে। এর বাইরেও আছে এক ধরনের কি বলা যায় যে এইগুলা বিশ্বের যাদেরকে শুল্কটা তারা আরোপ করছেন, তারা কিন্তু ইন লং রান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু ইউএসএকেই হতে হবে ইন লং রান। কারণ বিজনেস স্ট্যাবিলিটি ইউএসএতে যে কস্টিং অফ প্রোডাক্ট অর সার্ভিস, সেটা বাংলাদেশের জন্য কতখানি আসলে আমরা ওই মূল্যে ওই সেবা নিতে পারবো কি না, সেটাও কিন্তু একটা ইস্যু। কিন্তু প্রতিটা সিচুয়েশনেই কিন্তু যখন সিচুয়েশনটা টাফ হয়ে ওঠে, অসংখ্য সুযোগ থাকে নেগোসিয়েশন। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ ভেরি ভেরি কম্পিটেন্ট পারসন। অন্তত আমি বিশ্বাস করি যে নেগোসিয়েশনে তিনি খারাপ করবেন। এখানে বিষয়টা আপনি একটা প্রশ্ন করছিলেন ওনাকে যে এই প্রশাসনের সাথে তার রিলেশনশিপ। দেখুন, যখন আপনি ডিসকাশন টেবিলে বসবেন, সবসময় রিলেশনশিপ ম্যাটার করে না। নেগোসিয়েশন স্কিল হচ্ছে আপনার সবচেয়ে বড় টুল। এর বাইরে আপনার কি কি লেভারেজ আপনি কি ব্যবহার করছেন সেই নেগোসিয়েশনের ক্ষেত্রে। আমি বিশ্বাস করি বাংলাদেশে অসংখ্য লেভারেজ আছে এটা ব্যবহার ইউজ করার জন্য। এর বাইরে যেই বিষয়গুলো বলছেন স্যার, গভর্নর যেভাবে বলেছেন যে তেমন প্রভাব ফেলবে না, আমি ওইটা ভাবি না। আমি জানি কিছুটা চাপ পড়বে, কারণ আগামী দিনগুলোতে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা ইজ আ প্রসেস। এটা চাইলেই আগামীকালকে আপনি আগে ক্ষেত্রগুলো চুজ করতে হবে, সেগুলো থেকে আপনি বেছে নেবেন যে পণ্যগুলো বা সেবাগুলো আপনি নেবেন, তারপরে সেটা শুরু হবে। ততদিন পর্যন্ত যেই আপনার ধরেন আগামী মাসে যে শিপমেন্টটা যাবে, যেই শিপমেন্ট হাজার হাজার কোটি টাকার বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস সেক্টর রেডি হয়ে আছে, যে প্রোডাক্টগুলো এখন সেলাই চলছে, আমরা তো বেসিক্যালি এগুলো সেলাই, উই আর দ্য দর্জিজ, এই যে কাপড়গুলো যাবে, যেই শুল্কটা আরো যেইটা দাঁড়াবে, এটা একটা যুদ্ধ হবে। কিন্তু আমি বিশ্বাস করি যে সমন্বিত প্রচেষ্টায় যুদ্ধও কাটিয়ে ওঠা সম্ভব। আমি আস্থা রাখতে চাই, তবে একই সাথে এটা যথেষ্ট আমি কি বলবো, উদ্বেগজনক তো বটেই, একবার উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সরোয়ার তুষার, সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এবং যারা গার্মেন্টস ব্যবসায়ের সঙ্গে সরাসরি জড়িত হাজার হাজার কোটি কোটি লোকের আসলে রুচি এই শিল্পের সাথে জড়িত, আমাদের জন্য খুব টেনশনের বিষয়। কিন্তু সরকারের পদক্ষেপগুলো এনসিপি কিভাবে দেখছে? ঠিকঠাক? আপনার কি মনে হয় যে আমরা ভালো একটা কিছু, এই চিঠি চালাচালিতে ভালো একটা কিছু আসবে? আপনাকে ধন্যবাদ এবং আমার দুজন সহ আলোচককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সরকার এটা সিরিয়াসলি নিয়েছে, এটুকু বোঝা যাচ্ছে। সো সেইটা আমরা সমর্থন করি, কিন্তু কিছু কিছু পদক্ষেপের ব্যাপারে আমাদের সন্দেহ আছে বা প্রশ্ন আছে। যেমন ট্রেড গ্যাপের ব্যাপারটা সম্ভবত আমি যেটা দেখলাম যে তারা মাংস আমদানির কথা চিন্তা করছে। এখন এখানে দুটো সমস্যা আছে মাংস আমদানির ক্ষেত্রে। একটা হচ্ছে যে কিছু কন্টেঞ্জাস যে ডিজিজগুলো, সেটা এর মধ্য দিয়ে আসার একটা চান্স আছে, খুব হাইলি চান্স আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের খামারিরা কিন্তু একটা চাপের মধ্যে পড়বে। এই আমাদের মতো দেশে মাংস আমদানির আমেরিকা থেকে মাংস আমদানি করতে গেলে এটার কিন্তু একটা চাপ আছে। তো এই দুটো জিনিস কিভাবে সরকার ট্যাকেল করবে, এটা হচ্ছে আমরা দেখতে চাইবো আর কি। আর দ্বিতীয়ত একটা হচ্ছে যে এখানে সরকারকে আরেকটা জিনিস খুবই সিরিয়াসলি নিতে হবে, যে আমাদের দেশ থেকে রেডিমেড গার্মেন্টসের কোনো অর্ডার যেন অন্য কোথাও শিফট না হয়ে যায়। এটা কিন্তু আপনি জানেন যে এই শুল্ক
ওয়ারফেয়ারের আগের থেকেই ভিয়েতনাম, ইন্ডিয়া সহ অনেকগুলো দেশ কিন্তু মানে ফুসলাচ্ছিল নানাভাবে যেন বাংলাদেশ থেকে এই অর্ডারগুলো চলে যায় অন্যদিকে। তো সেটা সরকার কীভাবে ট্যাকেল করবে, ও ট্যাকেল করতেই হবে, কারণ যেটা আপা বলেছেন এবং ভাইও বলেছেন যে আমাদের একটা বিপুল সংখ্যক জনগণ আসলে বিশেষত আমাদের নারীরা এটার উপর নির্ভর করে এবং আমাদের তারা অর্থনীতিতে একটা হিউজ ভূমিকা তাদের আছে। তো সেই ক্ষেত্রে আমরাও উদ্বিগ্ন, তবে আমরা মনে করি যে আমাদের ফরেন পলিসিতে একটা দৃশ্যমান পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা একটা সভরেইন কান্ট্রি হিসেবে মানে অনেক জায়গায় অনেকগুলো স্টেপস আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের দেশের স্বার্থটাই সরকারের প্রধান বিবেচনা হচ্ছে, অন্তত গত কয়েকটা ইস্যুতে আমরা এটা অবশ্যই মানতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ট্রেড গ্যাপ কমাতে হবে, এটা ঠিক আছে, কিন্তু ট্রেড গ্যাপ ছাড়াও অন্যান্য আপা যেটা বলেছেন যে আরও লেভারেজ আছে বাংলাদেশের মানে আমেরিকাকে এক্সপ্লয়েট করার জন্য, সেগুলোতে আমাদের বেশি দেখা উচিত, কারণ ট্রেড গ্যাপ আমদানি বাড়ানোর ক্ষেত্রে আমরা আবার ডলারের একটা চাপে পড়ার সম্ভাবনা আছে। আমি যেটা বললাম যে আমাদের স্থানীয় যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আমদানি করতে গেলে তারা যে সমস্ত জিনিস উৎপাদন করে সেটাতে একটা সমস্যা হতে পারে। তো এই দুটো জিনিস আমরা আনুষ্ঠানিকভাবে, যেহেতু ঈদের পরে আমরা এখন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করি নাই, বেশ কিছু ইস্যু তৈরি হয়েছে, তার মধ্যে এটাও একটা ইস্যু যে কনসার্নগুলো আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে জানাবো। তো আপাতত আমাদের অবস্থান এটুকুই যে আমরা খেয়াল করছি যে কি সরকার কিভাবে এই পরিস্থিতিটা হ্যান্ডেল করছে। অ্যাট দ্য সেম টাইম আমরা ক্রিটিক্যালি সমর্থন করছি সরকারকে এই মুহূর্তে, যে এই যে ট্রেড গ্যাপের এই প্রশ্নটা একটা প্রশ্নবোধক রেখেই আমরা মনে করছি যে সরকার এই সমস্যাটা নিয়ে, যেমন উপদেষ্টাদের নিয়ে ইতিমধ্যে একটা মিটিং হয়েছে, তারা অনেকগুলো কাজ করছে, সেটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। সরকার এটা নিয়ে যে কাজ করছে সেটা বোঝা যাচ্ছে আর কি। তো আমরা আরেকটু দেখব। জি, আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ উত্থাপন করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। ঠিক কোন কারণে বা কি দেখে আপনার কলিগ মিস্টার শফিকুল আলমের এমন মনে হয়েছে, যদি ব্যাখ্যা করতেন? কারণ উনি তো নরেন্দ্র মোদী তো অস্বীকার করেননি যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে না। ওনারা বাংলাদেশের কনসার্নটা ওনাদেরকে এর আগেও ব্যক্ত করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল দিয়ে ব্যক্ত করা হয়েছে। এবং বাংলাদেশের সরকার প্রধান যখন ভারতের সরকার প্রধানের সাথে বসবেন, এই ইস্যুটা আসবে, এটা অবভিয়াস ছিল, কারণ এটা বাংলাদেশের জনগণের চাওয়া এই মুহূর্তে। এবং সেখানে যখন আলোচনাটা হলো, আমাদের প্রেস সচিব উনি ওখানে ছিলেন, যেহেতু উনি ছিলেন উনি নিশ্চয়ই দেখেছেন। আমি আলোচনার ভিতরে ছিলাম না, সো আমি বলতে পারবো না এক্স্যাক্টলি উনি কী বলেছেন। কিন্তু আমরা এই ক্ষেত্রে ওনার বক্তব্যের তো ভারতের অফিসিয়াল চ্যানেল থেকে কোনো প্রতিবাদ দেখিনি, যে বা ভারতও এখনও কিন্তু সরাসরি বলেনি একবারও যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে না। কিন্তু আমরা যে চিঠি পাঠিয়েছিলাম সেটার উত্তর দেয়নি। তো সেই জন্যই উনি বলেছে যে ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। কিন্তু উনি আবার এটাও বলেননি যে ভারতের প্রতিক্রিয়াটা ইতিবাচক। নেতিবাচক ছিল না মিনস হচ্ছে ওনারা দেখছেন বা ওনাদেরকে আমাদের কনসার্নটা জানানো হয়েছে, কিন্তু ওনারা কোনো সিদ্ধান্ত দেননি। যতক্ষণ পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না ততক্ষণ পর্যন্ত তো আমাদের বাংলাদেশ সরকারের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে তারা বাংলাদেশের মানুষের চাওয়াটাকে সম্মান দেবে। সেই দৃষ্টিকোণ থেকে হয়তো উনি বলেছেন। যে একটা কথা আসলে আপনাকে জিজ্ঞেস না করেই পারছি না, এটা একদমই আমার ব্যক্তিগত কৌতূহল। এই বৈঠক হবে কি হবে না তা নিয়ে ভীষণ অনিশ্চয়তা ছিল। এর আগেও বাংলাদেশ চেয়েছে বৈঠকের বিষয়টি, কিন্তু হয়নি এর আগে। কিভাবে শেষ পর্যন্ত এই বৈঠক আয়োজন করা সম্ভব হলো? বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ সবসময় চেয়েছে ভারতের সাথে একটা শান্তিপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখতে। এই জন্য বাংলাদেশের দিক থেকে এই চাওয়াটা ছিল, এটা নিয়ে কোনো অস্বীকার করার কিছু নেই। ভারত হয়তো বা উপলব্ধি করেছে যে একটা সময়ে গিয়ে যে না, এই বৈঠকটা হওয়া জরুরি, যেহেতু সুযোগ আছে। সবসময় দুই দেশের সরকার প্রধান একসাথে তো আসলে এরকম দেখা হওয়ার সুযোগ খুব বেশি আসে না। এক্ষেত্রে যেহেতু এসেছে, তাহলে ভারতই আসলে এক্ষেত্রে বলতে পারবে যে শেষ পর্যন্ত তারা কেন এই সিদ্ধান্তটা নিয়েছে। জি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশ্বিক নেতাদের সাথে দেখা হলে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি বইটি দেন, কিন্তু নরেন্দ্র মোদীর সাথে দেখা হলে দিয়েছেন 2015 সালে ডক্টর ইউনূস যখন ভারতে যান, তখন তাকে সায়েন্টিফিক কনফারেন্সে যে গোল্ড মেডেল দেওয়া হয়, নরেন্দ্র মোদী যেটা পরিয়ে দিয়েছিলেন সেই ছবিটি। এতে কি কি বার্তা দেওয়া হয়েছে সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা, নানান ধরনের কথাবার্তা চলছে। দুইটি কথা আমি আপনাকে বলি। যেমন কেউ বলছেন গ্রাফিতি বুকের প্রিন্ট কি ফুরিয়ে গেছে কিনা, ভারতের প্রধানমন্ত্রীকে কি তবে গ্রাফিতি বুকটি দেওয়ার সাহসী হয়নি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের, নাকি নরেন্দ্র মোদীকে 2015 সালের শুভক্ষণের কথা মনে করিয়ে দিয়ে সুনজর আদায়ের চেষ্টা ছিল? আসলে এই ঘটনাটা কি ছিল? না, এটা একটা গুডউইল জেস্চার। নরেন্দ্র মোদীর সাথে বা বাংলাদেশ সরকার কাজ করতে আগ্রহী। বাংলাদেশের ব্যাপারে ভারতের অনেকের হোস্টাইল অ্যাটিটিউড আছে, এবং এটা ভারতের বিভিন্ন রাজনীতিবিদের বিভিন্ন সময়ের মন্তব্যে আপনারাও দেখেছেন। কিন্তু বাংলাদেশ সরকার মনে করে যে ভারতের সরকারের
যদি ইতিবাচক মনোভাব থাকে তাহলে বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রেখে তাদের সাথে কাজ করতে পারবে। কারণ ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী, শুধু বৃহত্তম প্রতিবেশী না, আপনি যদি আপনার ল্যান্ড বাউন্ডারি বলেন তাহলে বিশ্বে খুব কম দেশ আছে যেরকম যে দুইটা দেশে এত লম্বা স্থল সীমান্ত আছে। তো এরকম একটা প্রতিবেশীর সাথে আমরা অবশ্যই সুসম্পর্ক চাইবো, এবং সুসম্পর্ক এটা যে এই সম্পর্কটা যে ওয়ার্কেবল এটা তো আমাদেরকে বলতে হবে। এবং এটা যে একসময় নরেন্দ্র মোদী যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাজ করেছেন সেটা হয়তো বা ওনাকে একটু মনে করিয়ে দেওয়া যে হ্যাঁ আমরা কিন্তু পরস্পরের প্রতিপক্ষ নই, আমরা চাইলে বন্ধু হতে পারি, সেই বিষয়টাই ওনাকে মনে করিয়ে দেওয়ার জন্য ওনাকে এই উপহারটা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সারা তুষার, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ অধ্যাপক ইউনূসের সাথে তার বৈঠক সম্পর্কে নরেন্দ্র মোদী লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতির কথা নরেন্দ্র মোদী নিজে বলেছেন। যেই কথাটা এনসিপির মুখ থেকে খুব বেশি শোনা যেত, যে পিপল টু পিপল রিলেশন, বা সবাই কম বেশি বলেছে, মানে বিভিন্ন মহল থেকে যেটা বারবার বলে আসা হয়েছিল যে পরিবারের সাথে নয়, কোনো বিশেষ পরিবার বা বিশেষ রাজনৈতিক দল নয়, পিপল টু পিপল, এক ধরনের সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কের দাবি ছিল। মোদী কিংবা ভারত সরকার কি বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেটা কি বুঝতে পেরেছেন বলে মনে করছেন? বুঝতে পারে না আমি এরকম বলবো না, কারণ এটা না বোঝার কিছু নেই। বাংলাদেশের জনগণ কি চায় আপনি খেয়াল করবেন যে এই যে ডক্টর ইউনূসের মোদির সাথে সাক্ষাৎ হলো সাইড লাইনে, মানে বাংলাদেশে কিন্তু একটা চরম এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে, যৌক্তিক কারণে আছে। কিন্তু আপনি কি দেখেছেন এটা কোনো প্রশ্ন উঠেছে যে ডক্টর ইউনূস কেন গেলেন? ফলে আমাদের জনগণ কিন্তু যৌক্তিক লজিকটা বোঝে যে আপনাকে সম্পর্ক করতে হবে, এটা আমাদের দিক থেকে। এখন যে কথাটা উনি বলেছেন, ইন্ডিয়ার তরফ থেকেও খুব ক্ষুদ্র হলেও একটা প্রভাবশালী অংশের কিন্তু বাংলাদেশের সাথে মানে কোনো একটা বিশেষ দলের উপর নির্ভর না করে, কোনো একটা বিশেষ পরিবারের উপর নির্ভর না করে এই দেশের জনগণ এবং এই রাষ্ট্রের সাথে সম্পর্ক করার জন্য সরকারের উপর চাপ আছে। এবং আপনি জানেন ভারত যেহেতু আমাদের চেয়ে বেটার স্টেট হিসেবে, তো তারা কিন্তু মানে সরকার আসলে পলিসি বদলায় সেরকম না, যেমন অভিন্ন নীতি আছে তাদের। যেমন 14 সালে অনেকের ধারণা হয়েছিল যে কংগ্রেস ইজ ইকুয়াল টু আওয়ামী লীগ, বিজেপি ইজ ইকুয়াল টু বিএনপি হবে, তা কিন্তু হয় নাই, তাই না? কারণ কি, তারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ব্যাপারে একটা তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আপনি দেখবেন সেখানে মনমোহন সিং আর মোদির ক্ষেত্রে খুব একটা পার্থক্য হয় না। তো তাদের চাপ আছে যে বাংলাদেশ যেহেতু আমাদের, যেমন আমরা বলছি যে আমাদের সুসম্পর্ক মেনটেন করার কোনো বিকল্প নাই, তাদের দিক থেকেও কিন্তু একই, তারাও কিন্তু অনেকটা। এবং বিশেষত ডক্টর ইউনূস যখন চীনে গেলেন, বিমস্টেকে বাংলাদেশ চেয়ারম্যানশিপ পেয়েছে, এই সমস্ত কারণে ইন্ডিয়াও কিন্তু চাপে আছে। ফলে তাদের দিক থেকেও, তাদের ভিতরেও পলিসি মেকার যারা আছে তাদের দিক থেকে চাপ আছে যে বাংলাদেশের সাথে আপনি সম্পর্কটা ইজি করেন। তবে আমি মনে করি যে পুরোপুরি যে ক্যাম্পেইনগুলো তারা চালাচ্ছে বাংলাদেশ নিয়ে, এটা পুরোপুরি বন্ধ হবে এরকম মনে করার কোনো কারণ নাই। তারা এটা চালিয়ে যাবে, তাদের যে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় এগুলো কিন্তু চলবে, পুরোপুরি ইয়ে হবে না। হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতের কনসার্ন, গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে তাদের যে অবস্থান, সেটাকে কিভাবে দেখছেন? না, এগুলো তো তারা সবসময় বলে এসেছে, একেবারে গদবাঁধা কথা। এখন ভারত কি কোন মুখে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে কথা বলে, যেখানে ভারতে এরকম এই সাম্প্রতিক ওয়াকফ বিল নিয়ে যেটা ঘটলো আর কি, মানে এটা তো নজিরবিহীন। এবং পৃথিবীতে মানে এত বড় সাম্প্রদায়িক দেশ আর আছে কিনা সন্দেহ আছে। তো তারা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে একটা মায়াকান্না কাঁদে, কিন্তু আবার আমাদের সরকার থেকে কিন্তু ইয়ে করা আছে, মানে আপনার এগুলোর প্রত্যেকটা জবাব তৈরি করা আছে। এবং তারা ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্ট থেকে দেখিয়েছে যে এগুলো আসলে ওই সংখ্যালঘু নির্যাতন কিংবা হিন্দু নির্যাতন সেরকম কোনো ব্যাপার না। কোনো কোনো ক্ষেত্রে রোশানলে যারা পড়েছে তাদের সুস্পষ্ট রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। এই জবাবগুলো রেডি করেই বাংলাদেশ গেছে। তো সেই দিক থেকে ভারত এটা করবে। কিন্তু আমরা যে প্রসঙ্গগুলো তুলেছি স্টেট হিসেবে, আমি মনে করি যে খুবই ম্যাচিউরড সব প্রসঙ্গ তোলা হয়েছে আমাদের দিক থেকে। কিন্তু ডক্টর ইউনূস যদি এই মানে মুখ দিয়ে শুধু এই বিলটার কথা তুলতেন, তাহলেই মোদি সাহেব অনেক বিপাকে পড়তেন। কারণ ডক্টর ইউনূসের একটা আপনার বৈশ্বিক যে আপনার ইয়ে আছে, এক্সপোজার আছে, কিন্তু সেটা তিনি না তুলে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট পানির ইস্যু, সীমান্ত হত্যা, তারপরে যে শেখ হাসিনার মানে ফেরত দেয়া, এই সমস্ত ইস্যু তুলে একদম প্রকৃত অর্থে স্টেটস পার্সনের মতো কাজ করেছেন। এবং আমরা এই ক্ষেত্রে তাকে অন্তত এই ইস্যুতে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত আছি। এবং ভারত যে পিপল সেন্ট্রিকের কথা বলেছে, আমরা এটা দেখতে চাইবো যে আসলে ভারত আদৌ এটা মিন করে কিনা। আমরা আমাদের দিক থেকে সবসময় আমরা মনে করেছি যে সম্পর্কটা হবে স্টেট টু স্টেট এবং পিপল টু পিপল, কোনো বিশেষ দলের সাথে না। জি নিশ্চয়ই। রেজাউল করিম রনি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনার এক পর্যায়ে বলেছেন, দুই দেশের সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষের কোনো প্রয়োজন নেই। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন, তার অভ্যুদয়, সব মিলিয়ে দুই দেশ একে অন্যকে যতটা জানে বোঝে তা নিশ্চয়ই অন্য কারো পক্ষে সম্ভব নয়। কাজেই বাংলাদেশের সফলতা, সংকটে সবসময় পাশে থাকার বাসনা ভারতের। এই বৈঠকের এক সপ্তাহ আগেই চীনের প্রেসিডেন্টের সাথে আলাপ করে এসেছেন ডক্টর ইউনূস এবং ভারতের সাথে অভিন্ন নদীর তিস্তার প্রস্তাবিত প্রকল্পে চীন
চীনের ঠিকাদারদের স্বাগত জানিয়ে এসেছেন বাংলাদেশ। দুটি ঘটনার কোনো সম্পর্ক দেখেন কিনা? ধন্যবাদ। যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ইতিহাস, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং ভারত আমাদের পরীক্ষিত শত্রু, কারণ শত্রু বলেই তো তার সাথে প্রত্যেকদিন আপনি যুদ্ধ করতে পারেন না। তো কিন্তু আপনার পারসেপশনের দিক থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভারত বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের একটা স্বাধীন অভ্যুদয়, এইটা ভারতের জন্য কতটা হুমকির মানে কি, এইখানে বাংলাদেশ যদি ধরেন একটা সভারেন সুন্দর স্টেট হিসেবে দাঁড়িয়ে যায়, তাহলে ভারতের অন্যান্য যারা যে সমস্ত জাতিগোষ্ঠী একটা জাতীয় মুক্তি সংগ্রামের মধ্যে নিয়োজিত, তাদের জন্য একটা আইডল বা উদাহরণ হিসাবে তৈরি হয়। সেই কারণে বাংলাদেশের ক্ষেত্রে কোনো রকম কোনো একটা আত্মমর্যাদা সম্পন্ন জাতিগোষ্ঠী হিসাবে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দাঁড়াক, সেইটা ভারত চাইবে না। ভারত এমনি যত ভালো ভালো কথাই বলুক, ভারতের প্রত্যেক প্রধানমন্ত্রী, প্রত্যেক আপনার রাষ্ট্রপ্রধান খুব ভালো ভালো কথা বলে, এবং আপনি একটা উদাহরণ দেখাইতে পারবেন না যে বাংলাদেশ ভারতের সাথে ডিলে ভারত বন্ধুসুলভ আচরণ করছে, একটা উদাহরণ দেখাইতে পারবেন না। হ্যাঁ, তার যে চাণক্য নীতি, মুখে একটা অন্তরে আরেকটা, এবং যে মুনাফিকে সে সেটা অব্যাহত রাখে। সেটা আমাদের দুর্বলতা, তাদের স্মার্টনেস না। না, তাদের স্মার্টনেস না, এগুলো কোনো স্মার্টনেস না। যেমন ধরেন, ভারত যে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন উৎপাদনের একটা ইন্ডাস্ট্রিয়াল, পৃথিবীতে 1 নাম্বার পায়োনিয়ার, এবার ওই যে মাইক্রোসফটের জরিপটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, তাতে ভুয়া তথ্য উৎপাদনকারী দেশ হিসেবে ভারত 1 নাম্বার স্থান অধিকার করেছে। এবং এই বাংলাদেশের বিরুদ্ধে আফটার হাসিনা তারা যে পরিমাণ ভুয়া তথ্য উৎপাদন করেছে, তাতে করে তারা জাতি হিসাবে যে জায়গায় গিয়েছে, আমি পার্সোনালি আমাদের এই সরকারের প্রেস উইং এবং ডায়াসপোরা কমিউনিটিকে ধন্যবাদ দিতে চাই। তারা যেইভাবে এই ভুয়া তথ্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এটা ঐতিহাসিক, এটা মনে রাখার মতো একটা ব্যাপার। এবং এর ফলে ভারত কি হয়েছে, এর ফলে ভারত একটু মুখ উজ্জ্বল হয়েছে। ভারত এই যে বৃহত্তর গণতন্ত্রের দেশ বলে যে পৃথিবীতে এক ধরনের বাহবা পাইতো, সেটার ইন্ডেক্স কোথায় নামছে, ফলে ভারত দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কথা ওইটা না, আপনার হইলে এখন সাউথ এশিয়াতে দেখেন, 3টা রাষ্ট্রপ্রধানকে আপনি যদি একসাথে দেখেন, একটা হলো শাহবাজ, প্রতিষ্ঠিত চোর, তার মতো আপনার লুটেরা পৃথিবীতে 2-4টা আছে, মানে এইরকম একটা সিন্ডিকেট। এখন তো পাকিস্তানের অবস্থা ধরেন, সবগুলো লুটেরা সিন্ডিকেট মিলা আপনার ইমরান খানের বিরুদ্ধে গিয়ে ধরেন একটা তারা সরকার গঠন করছে। এদিক দিয়ে মোদির অবস্থা দেখেন আপনি। মোদি, এটা ধরেন তার সাথে আপনার এই সর্বশেষ আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট একটা সমাবেশে সবার সাথে সে হ্যান্ডশেক করতে, তার দিকে ফিরাও তাকায়নি। এই ভিডিও দেখছেন আপনারা, হ্যাঁ, এটা ভাইরালও হয়েছে। এদিক দিয়ে আপনি ডক্টর ইউনূসকে দেখেন, মানে সাবকন্টিনেন্টে আপনার এখন যারা যে 3টা দেশের কথা বললাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সেই 3টা দেশের রাষ্ট্রপ্রধান একসাথে বসান আপনি, এমনিতেই তো ইউনূস বসার কারণে আপনি আগায় গেছেন, মানে আর কোনো কারণ নাই। আপনার দেশ যাই হোক, আপনি ছোট না বড়, আপনার অর্থনৈতিক অবস্থা যাই হোক, আপনি শুধু রাষ্ট্রপ্রধানের স্ট্যাটাস করতেই তো আপনি আগায় গেছেন। এইবার এই অ্যাডভান্টেজটা আপনি কাজে লাগান। আপনার কিন্তু ডক্টর ইউনূস আছে, আপনি এটাকে কাজে লাগান মানে আপনার এখানে একটা সভারেন ডেমোক্রেটিক স্টেট করার ক্ষেত্রে ভারত 1 নাম্বার বাধা। এখানে হাসিনার বিরুদ্ধে যে অভ্যুত্থানটা, সেই অভ্যুত্থানটা এট দ্য সেম টাইম ভারতের ব্যাপারে আমরা রায় দিয়ে দিয়েছি। রনি, আমার প্রশ্ন ছিল যে ওই দুটি ঘটনার মধ্যে আপনি কোনো সম্পর্ক দেখেন? দুটো ঘটনার মধ্যে অবশ্যই যোগসূত্র আছে। এবং তিস্তা, এখানে দেখেন তিস্তার ব্যাপারে যখনই কথা উঠছে, তখনই এখানে ভারতের দিক থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে এখানে কোনোভাবেই যাতে চায়না আপনার এখানে অন্য চায়না পক্ষে অন্য কোনো দেশ যাতে আসতে না পারে। এবং তিস্তা শুধু তাদের জন্য তো আপনার প্রেস্টিজ ইস্যু না, এটা তাদের জন্য সিকিউরিটি ইস্যু ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার দিক থেকে। ফলে ইন্ডিয়া কখনোই চাইবে না যে এখানে তিস্তাটা অন্য কোনোভাবে, সেটা শুধু চায়না না, মানে ইন্ডিয়ার গ্রিপের বাইরে অন্য কোনোভাবে হোক, এটা সে চাইবে না। ফলে আমাদের জন্য চ্যালেঞ্জ হলো যে এটা ইন্ডিয়ার গ্রিপের বাইরে, বা ইন্ডিয়া যেভাবে চায় তা সেভাবে না করে আমাদের স্বার্থের দিক থেকে আমরা করব। এবং এই দেখেন, এর আগে যতগুলো সরকার ছিল, ইভেন আওয়ামী লীগ সরকার, সে কথায় কথায় কিন্তু তিস্তার কথা বলতো, যে এই যে এইবার তিস্তা হয়ে যাচ্ছে, আজ হচ্ছে, কাল হচ্ছে, পরশু হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তিস্তার কোনো সুরাহা হয়নি। ফলে তিস্তার সুরাহার জন্য আমি মনে করি যে আমাদের এই যে এই ডক্টর ইউনূস বা মোদির বৈঠক, হ্যাঁ, বা দুই রাষ্ট্রের প্রধানদের বৈঠক, এইটার মধ্য দিয়ে এটা মনে হয় না কোনো সমাধান আসবে। এটার জন্য আমাদের একটা জাতিগত ঐক্য দরকার। জি, রেজাউল করিম রনি, আপনি তো বললেন 3 জনকে পাশাপাশি, 3 সরকার প্রধানকে পাশাপাশি বসালে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সিভিটা সবচেয়ে ভারী। কিন্তু এই ভারী সিভি, এই যে আমেরিকা শুল্ক আরোপ করলো, এবং যেটা বলা হচ্ছে যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে দর কষাকষির উদ্যোগ নিয়েছে সরকার, ভালো কিছু হবে বলে আশা করা যায়। এবং আরও তিনি যেটা বলেছেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, পোশাক রপ্তানির ক্ষেত্রে একক বাজারের উপর নির্ভরশীলতা কমানোর পদক্ষেপও নেওয়া হয়েছে, এবং বলেছেন যে প্রধান উপদেষ্টা সরাসরি ট্রাম্প প্রশাসনের সঙ্গে
মানে যোগাযোগ করবেন, তার এই ভারী সিভি কোনো পজিটিভ ভূমিকা রাখবে বলে আপনি মনে ভারী করেন? সিভির কারণে আমেরিকা আপনাকে তার বাজার ছেড়ে দিবে, তার স্বার্থ দেখবে না এমনটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু আমেরিকা এই ট্রাম্প প্রশাসন কি এই ধরনের উদ্যোগ বা এই ধরনের শুল্ক আরোপ কি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই করছে, আর কারো ক্ষেত্রে করেন নাই? এইটা ট্রাম্প প্রশাসনের, আর ট্রাম্প আসলে একটু মানে দুনিয়া গরম করে, এটা তার স্বভাব। কিন্তু এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। এটা শুধু এই ইস্যুতে না, এই শুল্ক আরোপ ইস্যুতে না, এবং অন্যান্য ইস্যুতে আপনার আমেরিকার এখন একটা টালমাটাল অবস্থা, ট্রাম্পের কারণে এটা হয়, এটা ঠিক হয়ে যাবে। এবং বাংলাদেশের দিক থেকে হ্যাঁ ডেফিনেটলি, বাংলাদেশের দিক থেকে দেখেন আমাদের যেই ইন্ডাস্ট্রি নিয়ে আমরা সবচেয়ে গর্ব করি, সেই ইন্ডাস্ট্রি তো সবচেয়ে বড় শ্রম শোষণের হাতিয়ার, মানে আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রির কথা বলতেছেন। তো সেইটার হ্যাঁ শুল্ক আরোপ, শুধু শুল্ক আরোপের ইস্যুটা না, আমি মনে করি আমাদের এই যে একটা বৃহত্তর শ্রমশক্তির আপনার বাজার, সেইটার টোটালটার ব্যাপারে আমাদের একটা জাতীয় পলিসি দরকার, প্রক্রিয়া দরকার, এবং সিরিয়াসলি মনোযোগ দেওয়া দরকার। হ্যাঁ 2 দিন পরই দেখবেন কি আপনার শ্রমিক আন্দোলন, হ্যাঁ অমুক জায়গায় বিক্ষোভ, অমুক জায়গায় মারামারি, তো ওইজন মারা যাচ্ছে। সো ফলে আমি বলছি এই যে টোটাল ইন্ডাস্ট্রিটা, আমেরিকার সাথে আমাদের মূলত বাণিজ্য কি, পোশাক রপ্তানি দিত, তাই না? তো সেই ক্ষেত্রে আমি মনে করি শুধুমাত্র এই যে শুল্ক আরোপের ইস্যুটা না, এটা টোটাল প্রক্রিয়াটাকে এই সুযোগে মানে এই উপলক্ষে এই টোটাল বিষয়টাকে যাতে সুন্দরভাবে রিজলভ করা যায় শ্রমিকদের পক্ষ থেকে, হ্যাঁ শ্রমিকদের জন্য আপনার সুফল বয়ে আনে এরকম একটা পলিসিও দরকার। নিশ্চয়ই। মাহমুদা হাবিবা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নতুন আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তিনি বলেছেন এই বৈঠকের মানে সাংবাদিকরা প্রশ্ন করলে মির্জা ফখরুল সাহেব বলেন যে এটা খুবই আনন্দের কথা, আমরা মনে করি ভূ রাজনীতিতে এবং বর্তমান বিশ্ব প্রেক্ষাপট, বাংলাদেশ ও ভারতের যে অর্থনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে। আপনারা কি কি আশা করছেন এই বৈঠকের পর? মানে সেটা কি ভারত দ্রুত নির্বাচনের তাগিদ দেবে বলে আশা করছেন, নাকি দ্রুত শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা করছেন? আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। বা আসলে ওনার শব্দ যেটা শেষে বললেন, আশার আলো দেখছে। ভারত আমাদের সর্ববৃহৎ প্রতিবেশী। বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, যেই দলটা আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাওয়ার আশা করে। কোনোভাবেই আমাদের বৃহত্তম প্রতিবেশীর সাথে, ঠিক যেই কারণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে একটা বৈঠকের জন্য উদ্গ্রীব হয়েছিলেন, ঠিক একই কারণে উদ্গ্রীব হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি যুদ্ধ করতে পারেন না আপনার সর্ববৃহৎ প্রতিবেশীর সাথে। আপনার সাথে তার সবসময় ডিস্টারবেন্স থাকবে, যেহেতু আমাদের অভিন্ন নদীর উৎস আছে, যেহেতু আমাদের অসংখ্য ইস্যুজ আছে যেগুলো কখনোই রিজলভ হবে না। আপনি যে কিছু কিছু হয়তো বা মানে টানাপোড়েনে এবং আপনার অবস্থান, আপনার দৃঢ়তা এবং আপনার সার্বভৌমত্ব যদি সুউচ্চ রাখা যায়, সেই ক্ষেত্রে আপনি নেগোসিয়েশনে ছাড় কিছুটা আপনি সেখান থেকে বের করে আনতে পারবেন। বাট এই যুদ্ধ কিন্তু চলমান থাকবে। আপনি সারা বিশ্ব দেখেন, বর্ডারে সব মানে আনরেস্ট হচ্ছে সর্বত্র, কিন্তু আমাদের বর্ডার কিন্তু শুধু আনরেস্ট না, এটা হোস্টাইল বর্ডার, এটা কিলার বর্ডার। এবং এই যে এই যে আচরণটা আমরা সবসময় একটা প্রদেশ হিসেবে তাদের কাছ থেকে যে আচরণ হয়েছে, সেইটার মানে রেজাল্ট কিন্তু 5ই আগস্টে বাংলাদেশের জনগণ ঘোষণা করেছে। পরবর্তী যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা টানা দলীয়ভাবে, সরকারিভাবে, ব্যক্তি উদ্যোগে যে ফোরাম হতে পারে, বুদ্ধিজীবীরা তাদের যতগুলো মানে একটা সোসাইটি বা একটা রাষ্ট্রের যতগুলো টুল আছে, প্রতিটা টুল সার্বক্ষণিকভাবে নিয়োজিত ছিল বাংলাদেশের বিরুদ্ধে। এই অবস্থাটা এরা খেয়াল রাখবেন যে শেখ হাসিনা যে বা সেই সরকার যেই সুবিধা দিয়েছে, যেইভাবে দিল্লির মানে পার্শ্ববর্তী দেশের সরাসরি মানে কি বলা যায় মানে নিয়ন্ত্রণে এই সরকার, বিগত সরকার পরিচালিত হয়েছে, এইটা হারিয়ে যাওয়া কিন্তু একটা দেশের জন্য বিশাল ব্যাপার। মানে বিশাল বলতে বিশাল ব্যাপার। কাজে ওই কষ্টটা কমিয়ে এনে তারা যে সামনাসামনি বসতে পেরেছেন, তার ক্ষেত্রে চীনের সাথে মিটিং একটা খুব বড় ভূমিকা পালন করেছে অফকোর্স। এবং সেকেন্ড কথা হচ্ছে যে বসতে পারাটা, এটাই আশার আলো। এই যে হবে ডিপ্লোম্যাসি টুকটিকে থাকুক, অন্তত মুখোমুখি কথাগুলো হোক, সরকার প্রধানরা অন্তত ভালো কথা বলুক। আপনি যে বলছেন জনগণ টু জনগণ যে সম্পর্ক, এটা সারা বিশ্বে প্রতিটা দেশের কূটনৈতিক সম্পর্কের ভিত্তি হওয়া উচিত রাষ্ট্র টু রাষ্ট্র, পিপল টু পিপল। কিন্তু কোনোদিন স্বাধীনতোত্তর বাংলাদেশে আজকে এতগুলো বছর শুধু বাংলাদেশের সাথে না, আই বিলিভ যে এই সমগ্র প্রতিবেশী যারা আছেন তারা প্রত্যেকে এটা ফিল করেছেন যে আমাদের এই মানে বৃহত্তম দেশটার টেন্ডেন্সি হচ্ছে মানে দলের সাথে সম্পর্ক, রাষ্ট্র টু রাষ্ট্র, পিপল টু পিপল না। ফলে আমরা আশা করি যে আমাদের এই জাগরণ তাদের মধ্যে বোধোদয় তৈরি করুক। যেই কারণে ডক্টর ইউনূস চেয়েছেন
যে মিটিংটা হোক, এই অন্তর্বর্তীকালীন সরকার একই কারণে আমরাও চাইছি মিটিংটা হোক, এবং আশার আলো বলতে কথা তো বলি, হাঁটা তো শুরু করি, বাকিটা পরে দেখা যাবে। এটা আমার বিশ্বাস, শুধু আমি নই, যতগুলো রাজনৈতিক দল আছে এই একইভাবে এই মিটিংটাকে সাধুবাদ জানাবে। জি, রাজনীতির আলোচনা চলবে, বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে সরার তুষার আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত পটিয়াখালীর বাউফল উপজেলার কিশোর আশিকুর রহমান হৃদয় শুক্রবার মারা গেছে। গত বছর 18ই জুলাই যাত্রাবাড়ি এলাকায় আশিকুরের মাথায় 3টি গুলি লাগে। 5ই আগস্টের পর ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা তার মাথা থেকে 2টি গুলি বের করতে পারলেও ঝুঁকি বিবেচনায় আরেকটি বের করতে পারেননি। গত বুধবার আশিকুর অসুস্থ হয়ে পড়লে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সরার তুষার, কেন আশিকুরকে দেশের বাইরে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়নি জানেন নাকি কিছু, নাকি আপনারা আসলে হেলিকপ্টারের সিট খালি আছে কিনা সেটা খোঁজ রাখতেই ব্যস্ত? আশিকুররা মারা গেলেও খুব বেশি কিছু যায় আসে না এখন আর। না, এটা তো মানে খুবই মর্মাহত একটা ঘটনা যে বাংলাদেশে যারা জীবন দিয়েছে এবং যারা এখনও আমাদের আহত অবস্থায় বেঁচে আছে তাদেরকে আমরা ঠিকমতো খোঁজখবর রাখতে পারছি না। এটা আমাদের একটা কালেকটিভ ফেলিয়ার। আমাদের দলের দিক থেকেও এটা আমি বলবো যে আমাদের অনেক ব্যর্থতা আছে এক্ষেত্রে, এবং কিন্তু আমাদের ব্যর্থতাটার জন্য আপনি আমাদেরকে যতটুকু মোরালি কোয়েশ্চেন করতে পারেন, এটার জন্য যারা অথরাইজ তাদেরকে আসলে জবাব দিতে হবে যে তারা কেন, যারা এটার জন্য একদম সুনির্দিষ্টভাবে দায়িত্বপ্রাপ্ত, তাদের ব্যর্থতার কারণ কি। মানে আপনি এখানে জুলাই ফাউন্ডেশন আছে, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, ইভেন এটা আমি বলবো যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তাদেরও কাজের মধ্যে পড়ে কিন্তু যে এই জুলাই গণ অভ্যুত্থানের যারা সবচেয়ে বড় প্রেসার গ্রুপটা তো আপনারা হওয়ার কথা। রাইট, অফকোর্স। আমরা যখন এই আহতদের নিয়ে কাজ করতে গেছি বা এখনও করছি, তখন আমরা দেখেছি যে তাদের চিকিৎসা নিয়ে কি একটা হযবরল অবস্থা। এবং আমরা কিন্তু অনেকবার ইনফর্মালি বলেছি যে, আমি এটা এখন এখানে বলি আপনাকে, যে এই স্বাস্থ্য উপদেষ্টাকে আপনারা পরিবর্তন করেন। শি ইজ নট ফিট, মানে পার্সন হিসেবে উনি খারাপ আমি সেটা বলছি না, কিন্তু এই জটিল পরিস্থিতি এবং একটা ট্রমাটাইজড একটা পরিস্থিতি যার মধ্যে আহতদের এত আহত এখনও হাসপাতালে কাতরাচ্ছে, এটা সামলানোর মতো মানুষ তিনি নন এই মুহূর্তে অন্তত। এখানে একজন খুবই কম্পিটেন্ট এবং ডাক্তার মানুষ দেওয়া দরকার, কিন্তু কেন দেওয়া হচ্ছে না আমরা জানি না। আমরা এখানে বলেছি, এখন এটা যদি সরকার না করে, সরকারের এই যে আপনি ধরুন সরকারের কতগুলো সাফল্যের কথা কিন্তু আমরা বললাম, ভূরাজনৈতিক দিক থেকে আমরা কিছুটা এগিয়ে গেছি, আমরা অর্থনৈতিকভাবে এখানে অনেক ইনভেস্টর আসবে, বাংলাদেশে আসছে, কিন্তু এই একটা ঘটনা কিন্তু সকল কিছুকে, আমাদের সকল সাফল্যকে, যতটুকু সফলতা বা আমরা ব্যর্থতা কাটিয়ে উঠতে পারছি, এই একটা জিনিস আবার পুরোটাকেই নষ্ট করে দেয় প্রায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে সরকারের উচিত এই ব্যাপারে, আমি জানি না এখনো যারা আছে, এখনো অনেক আহত আছে কিন্তু খুবই বাজে অবস্থায় আছে, তাদের ব্যাপারে সরকারের মানে এরকম ঘটনা ঘটার পর না ঘটে আগে থেকেই কিছু অ্যাকশন নেওয়া উচিত, পদক্ষেপ নেওয়া। মাহমুদা হাবিবা আজ সকালে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেবল তিনিই নন, এর আগে আমরা দেখেছি ওবায়দুল কাদের সাহেবকেও চিকিৎসার জন্য প্রায় দেশ ছাড়তে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলেই চিকিৎসার প্রয়োজনে দেশ ছাড়েন। প্রশ্ন দুইটা মাহমুদা হাবিবা, আমাদের যাদের বিদেশে গিয়ে চিকিৎসা নেবার সামর্থ্য নেই, বিএনপি ক্ষমতায় এলে তাদের জন্য কি করবে? আপনারা রাজনীতিবিদরা একে অন্যের দোষ ধরা বাদ দিয়ে মানে জনগণকে কি কতটা সুবিধা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন, সেই প্রতিযোগিতায় কবে নামবেন? ধন্যবাদ আপনাকে। জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনি তো বোধহয় জানেন তার ওয়াইফ ক্যান্সার পেশেন্ট, এবং তার যেহেতু চিকিৎসাটা সিঙ্গাপুরেই হচ্ছে, একটা সার্টেন বিরতির পরপর তাকে যেতে হয়। কিন্তু এইবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, রোজাতে আপনার যদি জানেন উনি খুবই অসুস্থ ছিলেন, এবং ফিজিক্যালি আসলে উনি আরও বহুদিন ধরেই অসুস্থ, কিন্তু এইবার আসলে ওনার নিজেরও একটা চিকিৎসার বিষয় আছে। দেখুন, দেশের স্বাস্থ্য বা মানে খাতকে যদি উন্নত করা না যায়, আর বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে যতখানি মানে প্রচারণা করা হয় ততখানি আসলে হোপলেস এই স্বাস্থ্য খাত নয়। কিন্তু যেহেতু আমরা অসম্ভব রকম ডিপেন্ডেন্ট ছিলাম মেডিকেল ট্যুরিজমের জন্য পার্শ্ববর্তী দেশের সাথে, এটা এক ধরনের প্রোপাগান্ডা সবসময় চালানো হয়েছে। আমাদের ব্যক্তিগতভাবে মানে আমি আস্থা রাখি এবং বিশ্বাস রাখি যে যে 31 দফা যে কর্মসূচি আমাদের আছে, সেটা আমাদের স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করছি আজকে বোধহয় 3 বা 4 বছর ধরে বা আরও বেশি। দেখুন, স্বাস্থ্য তো সেকেন্ডারি ইস্যু, প্রথমত প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার। অনেক ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বা মানুষের স্বাস্থ্য ব্যবস্থা যে ঝুঁকিতে আছে, তার কিন্তু অনেকগুলো রিজন আছে। তার এটাও একটা রিজন যে মানে মাঠ পর্যায়ে যে সচেতনতা স্বাস্থ্য সংক্রান্ত, এই যে অ্যাক্টিভিটিসগুলো একসময় আপনার বোধহয় মনে আছে যে গ্রাম্য চিকিৎসক এবং গ্রাম্য যে মেডিকেল প্রতিনিধিরা ছিলেন, এগুলো কিন্তু এখন আর আসলে কাগজে কলমে থাকলেও এটা আর ফাংশনাল নাই। আর ইতিমধ্যে একটা বিকল্প হিসেবে আমি দেখলাম যে চায়নাতেও বোধহয় একটা দল গেছে। কিন্তু মেডিকেল ট্যুরিজম সেটা যে দেশেই হোক না কেন,
এটা ওয়েলকাম করার সুযোগ আসলে নাই। ব্যক্তিগতভাবে আমরা খুব সাধারণ মানুষ, আমি জানি যে মির্জা ফখরুলের ওয়াইফকে কেন যেতে হয়েছে, তার অসুস্থতার ধরনটা জানি, কাজে এখানে আমি কোনোভাবেই আমি এটার বিপক্ষে বলার আমি কোনো সুযোগ রাখি না। কিন্তু আপনি যেটা বলছেন যে কবে দেশগুলো মানে আমরা ওই মানে ইয়েতে আসবো প্রতিযোগিতায়, যে আমরা জনমানুষের জন্য কি করতে পারবো, আমরা চেষ্টা করছি নিকোল। আমরা আজকে নয় যে 5ই আগস্ট যখন ঘোষণা, এটা 24-এ এসেছে এবং ঝড়ের মতো এসেছে, কিন্তু তার আগে 2017 বলেন, 18 বলেন, 19 বলেন, আমরা কিন্তু টানা কাজ করে গেছি যে কতটুকু সহজ সাধ্য করা যায়। আমি জানি না এটা ইমপ্লিমেন্টেশন সুযোগ কখন হবে বা পাওয়া যাবে কিনা। আমি আশা করব বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের এরকম সুস্পষ্ট এজেন্ডা থাকবে এবং তাদের প্ল্যানিং থাকবে। কারণ কি জানেন, সিস্টেমটাকে ভেঙে ফেলা হয়েছে। সিস্টেমটা এতটাই ডিস্টর্টেড যে আপনি যদি মনে করেন যে স্বাস্থ্য খাতকে আমি সংস্কার করব, এটা তা নয়। বিষয়টা হচ্ছে প্রতিদিন এটা করতে থাকতে হবে আগামী 10 বছর। এবং সবচেয়ে বড় কথা, জনগণের মধ্যে আস্থা তৈরি, যেটাতে বেসিক্যালি আপনারা মিডিয়া একটা খুব বড় রোল প্লে করতে পারেন। আমাদের অসংখ্য সাকসেস স্টোরি আছে নিকোল, অসংখ্য সাকসেস স্টোরি আছে মেডিকেল সেক্টরে, যেটা উঠে আসা প্রয়োজন, যেখানে মানুষ যেন ফিল করে যে মানে চিকিৎসা করতে হলে বর্ডার পার হয়ে দেশের মানে মূল্যবান টাকাটা পাশের দেশে রেখে আসা না হয়, এটা বন্ধ হওয়া জরুরি। জি সারা তুষার, ইনভেস্টমেন্ট সামিটে যেটা কালকে থেকেই শুরু হতে যাচ্ছে, 3টি রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, বিএনপি, জামায়াত এবং এনসিপি। তারা বিনিয়োগ ব্যবস্থাকে কিভাবে দেখেন সেটা বলবেন। সম্ভবত একটা প্রেজেন্টেশনও আপনাদের দেওয়ার কথা আমি যতদূর জানি। তারা কেউ ক্ষমতায় আসলে তখন সেটা কিভাবে কাজ করতে পারেন সেগুলো নিয়ে কথা হবে। বিডার নির্বাহী চেয়ারম্যান সেটা জানিয়েছেন। এনসিপি কি নিবন্ধনের জন্য আবেদন করেছে? আবেদন করার কথা এনসিপির নিবন্ধন? না, আমরা এখন আবেদন করি নাই। আমরা ইসির সাথে দেখা করব, ইসির সাথে দেখা করব, কারণ আমরা বলবো যে 28 ফেব্রুয়ারি আমরা আত্মপ্রকাশের পরেই তারা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছে এবং বলেছে 20 এপ্রিলের মধ্যে নিবন্ধনের শর্ত পূরণ করে তারপর হচ্ছে আবেদন করতে হবে। তা আমরা মনে করি যে গণপ্রতিনিধিত্ব যে আদেশটা এই মুহূর্তে আছে আরপিও, এটা এক্সট্রিমলি গণবিরোধী এবং প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এর বিরুদ্ধে কথা বলেছে। গণসংহতি আন্দোলনের লম্বা ফাইট আছে। এখন এই 20 এপ্রিলের মধ্যে আমরা মনে করি আমাদের নাগরিক কমিটি পর্যায়ে যেহেতু আমরা কাজ করেছি, আমাদের কিন্তু সক্ষমতা আছে এটা মিট আপ করার, কিন্তু এই 20 এপ্রিলের মধ্যে সেটা পারা সম্ভব না। এই জন্য আমরা ইসিকে আমাদের উদ্বেগটা জানাবো যে এই সময়টা, এবং আপনি জানেন যে একটা দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটা দল কিন্তু রিড করার প্রেক্ষিতে তাদের ক্ষেত্রে এটাকে একটু শিথিল করা হয়েছে। তো আমরা বলবো যে এটা যেন আরও জেনারেল করা হয়, যেন আরেকটু সময় বাড়ানো হয়। 1 2 নম্বর ব্যাপার হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারা কিন্তু আরপিও সংস্কারের জন্য অনেকগুলো প্রস্তাব করেছে। এর মধ্যে একটা খুব মেজর হচ্ছে যে আপনার 10% জেলায় অফিস থাকলেই হবে। দ্যাট মিনস আপনার 7টা অফিস থাকলেই হবে, 7টা জেলায় অফিস থাকলেই হচ্ছে। তা আমরা তাদের কাছে জানতে চাইবো এই যে সংস্কার প্রস্তাবগুলো, এগুলোকে তারা কীভাবে ইনকর্পোরেট করবে বা করার কথা ভাবছে। এটা কি সরকার দেখবে নাকি নির্বাচন কমিশন নিজে এটা উদ্যোগ নেবে? এই সমস্ত বিষয়ে আমরা খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যেই আমরা নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করব। জি আজাদ মজুমদার, কাল থেকে তো বিনিয়োগ সামিট, মানে যেটা ইনভেস্টমেন্ট সামিট বলছি আমরা, সেটা শুরু হচ্ছে। সেখানে স্টারলিংকের ব্যবহারটা বেশ আগ্রহ তৈরি করেছে। ব্যবহারটা কিভাবে হবে, এটার সাথে আসলে মানে কোনোভাবে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করার কোনো ইস্যু জড়িত কিনা একটু ব্যাখ্যা করতেন যদি। প্রথমত স্টারলিংটা আমাদের প্রয়োজন। আমরা জুলাই বিপ্লবের সময় দেখেছি যে ইন্টারনেটটাকে বন্ধ করে দিয়ে কিভাবে আন্দোলনটা দমন করার চেষ্টা করা হয়েছিল। শুধু আন্দোলন দমন করা না, ওই সময় আসলে ইন্টারনেটটা বন্ধ থাকার কারণে বাংলাদেশের সাধারণ ফ্রিল্যান্সাররা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা নজিরবিহীন। তো সরকার এইটা উপলব্ধি করে যে বাংলাদেশে ইন্টারনেটের এমন একটা ব্যবস্থা থাকা দরকার যাতে কেউ চাইলেও আর এটা ম্যানিপুলেট না করতে পারে ইন্টারনেট ব্যবস্থাটা। সো এই দৃষ্টিকোণ থেকে স্টারলিংকটাকে সরকার মনে করছে, যে অন্তর্বর্তী সরকার মনে করছে একটা খুব ভালো একটা অপশন। সো এই অপশনটা সরকার আনতে চায়, এবং সেটা যদি আনা সম্ভব হয় তাহলে ইন্টারনেট, যেহেতু এখন আধুনিক যুগে ইন্টারনেট একটা বড় একটা টুল সব কিছুতে, আসলে ইন্টারনেট ছাড়া আসলে একটা মুহূর্ত কল্পনা করা যায় না। তো স্টারলিংক যদি আসে বা স্টারলিংককে যদি বাংলাদেশে এনে বাংলাদেশের ব্যবসায়িকভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বা যারা ফ্রিল্যান্সার আছে তাদের কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে এটা একটা অবদান রাখবে। জি রেজাউল করিম রনি, নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো। অর্থ বিল ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদে নিম্নকক্ষের সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে। সংবিধান সংস্কার কমিশনের এই সুপারিশের সঙ্গে পুরোপুরি একমত নয় বিএনপি, জামাত ইসলাম ও এনসিপি। এনসিপির নামটা দেখে কেউ কেউ অবাক হয়েছেন। তারা সবসময় নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, আপনি কি অবাক হয়েছেন? দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি? এটা কি লেটকা খিচুড়ি? পাতিল থেকে নিয়ে আপনি প্লেটে দিলেন আর হাঁসের বাচ্চার মতো কতকত করে খায় ফেললো? এত সহজ না, এত সহজ না রাজনীতি, তাই না? তো এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এগুলো শুনতে অনেক মজার। হ্যাঁ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কে করবে? নতুন মানুষ তো। আপনি যে উদাহরণ দিলেন,
হ্যাঁ, তো এখানে দেখেন আমি যেটা বলি, বাংলাদেশে রাজনৈতিক মডেল হলো আওয়ামী মডেল। সেটা আপনি বিএনপি, জামাত, এনসিপি যেই নামেই করেন, হ্যাঁ, তো আপনার ক্ষমতাকে প্রাধান্য দিয়ে যে কোনো পলিসির ব্যাপারে আগ্রহী হওয়া একটা আওয়ামী প্রবণতা, সেটা এনসিপি করুক, বিএনপি করুক, জামাত করুক। তো আমি দেখতেছি বাংলাদেশে 5 তারিখের পরে যেখানে রাজনৈতিক দলগুলোর নিজেদের বিকাশের একটা প্রতিযোগিতা শুরু হবে, সেখানে বিভিন্ন দল কে কতটা আওয়ামী মডেল রপ্ত করতে পারে তার প্রতিযোগিতায় নেমে গেছে। তো এর ফলে সমস্যা কি হচ্ছে? এর ফলে যেটা হচ্ছে যে এখন আমরা একটা আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি দেখতেছি। এটা প্রত্যেকটা দলই একটা ছোট ছোট আওয়ামী লীগ আকারে বিকশিত হওয়ার চেষ্টা করতেছে। ফলে 5 তারিখের শিক্ষাটা যাদেরকে উপকৃত করছে, মানে 5 তারিখের ঘটনাটা যাদেরকে উপকৃত করছে, তারা কেউই 5 তারিখ থেকে শিক্ষাটা নিচ্ছে না। হ্যাঁ, সেই কারণে আপনি যেটা বলেন আমি অবাক হইনি। মানে আপনার কুইক জবাব হইলো আমি অবাক হইনি, কারণ হলো বাংলাদেশের রাজনীতি আমি মোটামুটি ভালোভাবে জানি। আরেকটা ব্যাপার হইলো বিএনপি এবং অন্যান্য দলের বিরুদ্ধে সংস্কারকে যেভাবে রাজনৈতিক দলগুলোর, শুধুমাত্র আপনার এনসিপি, বিএনপি বা জামাত না, হ্যাঁ, যে কোনো দলের ক্ষেত্রে যদি এটা করা হয় যে সংস্কার একদিকে এবং রাজনৈতিক দলগুলো আরেকদিকে, তাহলে গোটা প্রক্রিয়াটাই ফেল করবে। সংস্কার ব্যাপারটা হবে জনগণের তরফ থেকে। সংস্কার ব্যাপারটা বিএনপির দরকার, বা বিএনপি সংস্কারের পক্ষে বিপক্ষে গেল কি গেল না, এতে কিছু আসে যায় না। বাংলাদেশে 5 তারিখের পরে সংস্কার না, পুনর্গঠন দরকার। এই রাষ্ট্রের কোনো কিছু ওয়ার্ক করে না, করবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে কিভাবে? প্রথম কাজ হলো আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে। আপনি আসল কাজের খবর নাই, অমুক দফা, তমুক লিস্ট, ওইটা মানে, এটা মানে না, অমুক মানে না, ফলে ও অভ্যুত্থান বিরোধী, তমুক মানে ও অভ্যুত্থানের প্রধান সৈনিক। ফলে এই যে সংস্কারকে একটা এই আপনার কি বলে যায় নতুনভাবে, হ্যাঁ, ক্ষমতা কাঠামো, এখনকার যে ক্ষমতা কাঠামো বা ধরেন একটা দলের ক্রেডিট এবং ডিসক্রেডিটের একটা দাঁড়িপাল্লা আকারে হাজির করা, এটা তো খুবই ভয়ঙ্কর। জি, নিশ্চয়ই। সরার তুষার, অধ্যাপক ইউনূসকে 5 বছরের জন্য একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন আপনাদের দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আপনারা আসলে কোন দল থেকে নির্বাচন করতে দেখতে আগ্রহী? এনসিপি থেকে নির্বাচন করতে দেখতে আগ্রহী? এই প্রশ্নের আগে আমি ওইটা একটু রেসপন্স করব, কারণ ওই নিউজটা কিন্তু বিভ্রান্তিকর এবং আমরা অফিসিয়ালি এটার প্রতিবাদ করেছি যে সকল দল চায় না। আমরা কিন্তু বলেছি যে সংসদ সদস্যদেরকে অবশ্যই 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 দলের বিরুদ্ধে ভোট দেওয়ার এখতিয়ার দিতে হবে। কিন্তু আমরা বলেছি যে আমাদের জন্য দুটো জিনিস ইম্পর্টেন্ট: সংসদ সদস্যদের স্বাধীনতা এবং সরকারের স্থিতিশীলতা। এই জন্য আপনি দেখবেন যে ওই রিপোর্টটা কেন ভুল। ওই রিপোর্টে বলা হচ্ছে যে কমিশন বলেছে একেবারে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হোক। কমিশনই কিন্তু বলেছে অর্থ বিল ব্যতিরেকে। আমরা বলেছি অর্থ বিল এবং সরকারের বিরুদ্ধে অনাস্থা, এই দুটো ব্যতিরেকে অন্যান্য যে কোনো আইনের ক্ষেত্রে, যে কোনো বিল আসার ক্ষেত্রে সংসদ সদস্যরা তার দলের বিরুদ্ধে যেতে পারবে, শুধু এই দুটোর ক্ষেত্রে যেতে পারবে না। কারণ সরকারের বিরুদ্ধে যদি অনাস্থার থেকে আপনি প্রতিদিন সরকার মানে পতনের সম্ভাবনা তৈরি হবে, প্রতিদিন অস্থিতিশীল হবে। হ্যাঁ, ফলে আমরা এটা খুব পরিষ্কার, এবং এই 70 অনুচ্ছেদের পেছনে প্রধান লজিক কিন্তু এটাই দেখা হয় যে এটা রাখতে হবে, কারণ হচ্ছে আদারওয়াইজ সরকার আনস্টেবল হয়ে যাবে। এই জন্য আমরা বলেছি যে আপনারা অর্থ বিল করেছেন, ফাইন, আমরা একমত আছি। পাশাপাশি এই সরকারের বিরুদ্ধে অনাস্থা কিংবা ফ্লোর ক্রসিং যেটাকে বলা হয়, এটা বাদ দিয়ে বাকি সকল ক্ষেত্রে আপনি ওপেন করে দেন। ইভেন আমরা এটা বলেছি, এটা ওই হাত তুলে কিংবা হ্যাঁ না ভোট এভাবে করেন না। আমি এখানে বসে আছি, আমি একজন সংসদ সদস্য। আপনি এটাও বলেছেন ওই রিপোর্টে যে এই ধরনের বিধান না থাকলে সংসদ সদস্যদের কেনাবেচা হওয়ার আশঙ্কা থাকে। খুবই মানে সাংবাদিকতা সুলভ হয়েছে, কারণ ওই রিপোর্টের জন্য আমার সাথে কোনো কথাই বলা হয়নি। আমি তো আমাদের যে সংস্কার সমন্বয় কমিটি তার কোঅর্ডিনেটর, আমার সাথে কিন্তু এই রিপোর্টের জন্য কথা বলা হয়নি। আমি জানি না তারা এটা কেন করেছে। আমরা শুধু এইটুকু না, শেষ করবো এটা বলে যে আমরা বলেছি যে ইভেন দল যেন না জানে যে আমি বিলের পক্ষে না বিপক্ষে গেছি। আপনি এটা গোপন বাটন করেন, এখানে বসে আমি টিপ দেবো, শুধু আপনি জানতে পারবেন যে ওই বিলের পক্ষে কতজন, বিপক্ষে কয়টা ভোট, পক্ষে কয়টা ভোট, কারা পক্ষে কারা বিপক্ষে জানা দরকার নাই। এটা গেল এই ইস্যুতে। ফলে ওই নিউজটা প্রথম আলোর মতো পত্রিকার জায়গা থেকে আমরা আরও দায়িত্বশীলতা আশা করেছিলাম। এটা একদমই খুবই বাজে একটা রিপোর্ট হয়েছে। আর একটা যেটা বলেছেন যে দেখেন, আমি এটা একটু ফ্র্যাঙ্কলি বলি, আমরা কিন্তু টকশোতে শুধু আসি সার্জিস আলমের মানে বিভিন্ন মন্তব্য তিনি করবেন এবং সেটার আমরা শুধু জবাব দিতে দিতে হয়রান হয়ে যাব, এটা এইভাবে মানে আমরা ভাবি না ব্যাপারটাকে। উনি ওনার জায়গা থেকে অনেক কিছু বলতে পারেন, অনেকের অনেক ইমোশন থাকতে পারে, তাকেও কথাবার্তায়, আমি পরিষ্কার এখানে বলি, তাকেও কথাবার্তায় আরও দায়িত্বশীল হতে হবে, কারণ তিনি এই সংগঠনের আমাদের দলের কথা হয় না, অবশ্যই হয়। আমি অন রেকর্ড বলছি, তিনি যেন শুনতে পারেন। আমি বলছি যে তাকেও আমাদের দলের ক্ষেত্রে, যেহেতু তিনি শীর্ষ 4-5 জন নেতার একজন, তাকেও তার কথাবার্তার ক্ষেত্রে তার 5 বছর তিনি যদি চান তিনি যে নির্বাচিত সরকারের, তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক যে কোন দলের। ডক্টর ইউনূস সাহেবের তো রাজনীতিতে আসার কোনো কি বলে ইচ্ছা বা ইন্টেনশন আছে আমরা জানি না, এবং আমরাও তাকে চাই না আমাদের রাজনৈতিক দলে কিংবা কোনো রাজনৈতিক দলে। আমরা মনে করি যে তিনি সবার হয়ে আছেন, সবার হয়ে তিনি বিদায় নিক, এটাই তার জন্য সবচেয়ে ভালো হবে। আমরা এই সরকার কতদিন থাকবে না থাকবে সেটা
আসলে অনেক বড় একটা সিদ্ধান্ত, রাজনৈতিক দল ইনভলভড, জনগণ ইনভলভড, এগুলোর পদ্ধতি আছে কিভাবে আপনি এই সরকারের মেয়াদ ঠিক করবেন। এটার জন্য পৃথিবীতে স্বীকৃত অনেকগুলো পদ্ধতি আছে, এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে এটা করা যায় না। ফলে যারা করছেন তারা আরও দায়িত্বশীল হবেন, এটা আমি আশা করি। আমাদের দিক থেকে আমরা বলেছি যে আপনি যদি মনে করেন আমাদেরকে যদি এটা আশ্বস্ত করতে পারেন যে বিচার এবং সংস্কার আপনি এই টাইমের মধ্যে করতে পারবেন এবং ডিসেম্বরের মধ্যে ইলেকশন, আমাদের কিন্তু ইলেকশন নিয়ে কোনো আপত্তি নেই। কথা খুব সিম্পল, যে এজেন্ডা ঠিক করবে টাইম, আপনি কি এজেন্ডা করছেন তার উপর নির্ভর করবে ডিসেম্বরে হবে না মার্চে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইলেকশনটা হওয়া উচিত হবে, আলোচনাটা করা উচিত হবে যে গণপরিষদ নির্বাচন, এটা হচ্ছে আমাদের পজিশন, অফিসিয়াল আবার অন্য আলাপ। জি, মাহমুদা হাবিবা, শনিবার রাতে হেফাজতে ইসলামের নেতাদের সাথে বিএনপি নেতাদের বৈঠক হয়েছে। যতদূর আমরা জানতে পেরেছি যে বিএনপি আগামী ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে হেফাজতের সমর্থন চায়, আর হেফাজতে ইসলাম চায় বিএনপি সংবিধানে বহুত্ববাদ শব্দ না ঢোকানোর ব্যাপারে সরব হোক। আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে, আমি শুধু দুটো আলাপ পারলাম আর কি। বিএনপি কি বহুত্ববাদ শব্দটি না ঢোকানোর বিষয়ে সরব হবে? বহুত্ববাদ শব্দটির বিরুদ্ধে তো বিএনপি অবস্থা মানে ক্লিয়ারলি জানিয়েছে। সংস্কার যে প্রস্তাব এসেছে, আমি তার আগে একটু আমার সম্মানিত সহবক্তার মতো আমি একইভাবে বলি, এই রিপোর্টটা ইজ এক্সট্রিমলি মিসলিডিং। আমাদের 31 দফা একটা দফাই আছে 70 অনুচ্ছেদের সংস্কার, কিন্তু কতটুকু 3টা সেক্টর আছে। উনি 2টা সেক্টর উল্লেখ করলে, আমি 3rd সেক্টরটা এবার আপনাকে বলি। ওই 2টা তো বটেই, অনাস্থা প্রস্তাব এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন যখন আসবে, দেশ যদি ওই রকম সিচুয়েশনে যায় যে একটা রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন একটা দাঁড়িয়েছে, একটা অন্য মানে এক ধরনের মুভমেন্টে যেতে হবে বা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তখন দেখা গেল আমাদের তো ওই নজিরের অভাব নাই। মানে শক্তিশালী দেশের প্রতিনিধিত্ব আমাদের ভিতর থেকেই কেউ না কেউ অর্থের বিনিময়ে, যেটা আর কি মানে এর আগেও দেখা গেছে, এমন কেউ যেন না হয় ওই সময় তারা বাধাগ্রস্ত হয়। এই জায়গাটায় যদি বিল একটা আসবে, সেই বিলের কেউ পক্ষে দাঁড়াবে কেউ বিপক্ষে দাঁড়াবে রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে, তাতে যে সময় ক্ষয়টা হবে তাতে কিন্তু অনেক সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হয়ে যাবে। ফলে এই 3টা সেক্টর ছাড়া এটা কিন্তু আমাদের খুব ক্লিয়ারলি 31 দফায় একেবারে বহুবৎ দিন ধরে এটা আছে, 70 অনুচ্ছেদ সংস্কার করা হবে। কিভাবে ঢালাওভাবে তারা বললেন যে 70 অনুচ্ছেদের সংস্কার চায় না, এটা আসলে আমারও বোধগম্য হয়নি। আমি যদিও জানি না এখানে বিএনপির পক্ষ থেকে সোর্স কাকে ব্যবহার করা হয়েছে, বাট আমি আমাদের স্ট্যান্ডটা আমি ক্লিয়ার করলাম। এইবার আপনার আরেকটা আপনি উত্তর দিয়ে ফেলেছেন অলরেডি, যে বহুত্ববাদ নিয়ে বিএনপির অবস্থান আপনি জানিয়েছেন। আমি আরেকটু কথা, দুটো কথা জাস্ট অ্যাড করি, মানে যদিও অনেক আগের প্রশ্ন, তবুও আমি তখন কথাটা আমি আপনাকে এবার আরেকটা কথা বলি। দেখুন, বাংলাদেশ অর্থনীতি ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন রেডিমেড গার্মেন্ট সেক্টর এবং মিডল ইস্টার্ন রেমিটেন্স। এই 2টা জায়গা যখন আমাদের জন্য মানে অর্থের উৎস হয়ে দাঁড়ায়, মূল উৎস, তখন কিন্তু আমরা খুব ইজি টার্গেট হয়ে যাই। আমাদের অসংখ্য জায়গায় অসংখ্য ক্ষেত্র আছে যেগুলো আসলে এক্সপ্লোর করার আমাদের সুযোগ আছে, এবং আপনি যদি একেবারে এগুলোকে মানে এটাকে বলে থার্স্ট সেক্টর হিসেবে ট্রিট করে এগুলোর পেছনে বিশেষ আর কি মনোযোগ এবং সময় দেন, যেটা করা সম্ভব, যেটা যেইভাবে রেডিমেড গার্মেন্টস সেক্টরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একেবারে 1 বছরের অল্প সময়টা দাঁড় করিয়ে দিয়েছিলেন। এইভাবে যদি আমরা আমাদের ব্যালেন্স ডেভেলপ না করতে পারি, কেবল শুল্ক কমিয়ে আর মানে বাণিজ্য ঘাটতি কমিয়ে এই এক্সপেন্সিভ দেশ থেকে আমাদের মতো দরিদ্র দেশ, কঠিন হবে। আর স্টারলিংক প্রসঙ্গে একটা কথা আমি বলতে চাই, স্টারলিংক জরুরি, কারণ প্রধান কারণটা আপনাদের জানা আছে সবারই বোধ হয়, আমাদের ইন্টারনেট সার্ভিসের মূল বিষয়টা আসে আমাদের পার্শ্ববর্তী দেশের, এটা হিউজ ইনভলভমেন্ট আছে। ফলে আমাদের কিন্তু এখানে একটা ব্যালেন্স প্রয়োজন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্টারলিংক ইজ এ ভেরি এক্সপেন্সিভ সেটআপ। ফলে এটা কর্পোরেট সেক্টরের জন্য অনেক বেশি প্রযোজ্য। এবং ওই যে বিপদ বললেন উনি, যে আমাদের সম্মানিত উপসচিব যেটা বললেন, যে বিপদ যদি আসে তখন অন্তত এটা একটা কাজ দিবে। জি, আজাদ মজুমদার, সময় একদমই নেই, তারপরে আমি প্রশ্ন আসলে করার লোভ সামলাতে পারছি না। আশরাফুল আলম খোকন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন একসময়। তিনি লিখেছেন, তিনি বলতে চেয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল তারা নির্বাচন দেয় না, ভোটে মানুষ যায় না, আর এখন ইউনূস সরকার নির্বাচন এবং ভোট শব্দটা শুনতেই নারাজ। আগামী 5 বছর নির্বাচন না দেওয়ার প্ল্যান তাদের, চালাচ্ছেন নানা ধরনের প্রোপাগান্ডা। এসব ক্যাম্পেইনের জন্য নাকি ইতিমধ্যে তারা ভাড়াটিয়া লোকজনও নিয়োগ দিয়েছে। জনগণ বলে ভোটের সুযোগ চাই, ওনার লোকজন বলে রোজায় বাজারে সবজির দাম সস্তা ছিল, লোকে বলে দেশে ধর্ষণ বেড়ে গেছে, তারা বলে বাজারে বেগুনের দাম কম। আবু সাইদ মুগ্ধ, জনগণ এখন ক্ষুব্ধ, লক্ষ্য যে ছিল শুধুই ক্ষমতা তা এখন বুঝে গেছে জনতা। নির্বাচন কবে হবে আজাদ মজুমদার? ধন্যবাদ। একটু আগে সারাত তুষার বলছিলেন যে ওনারা টকশোতে আসেন না আসলে কারো ফেসবুক স্ট্যাটাসের জবাব দিতে। আমিও আজকে একটা প্রোগ্রামে আপনাদেরই সিইও ফাহিম আহমেদ, উনি বলছিলেন যে আমাদের
সমাজ এখন মূলধারার গণমাধ্যমকে বাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে কে কি বললো সেটা নিয়ে মাথা ঘামায়। তো আমি এখানে এসে দেখলাম যে আমাদের মূলধারার গণমাধ্যমও আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কি বলছে সেটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে। মূলধারার গণমাধ্যমকে কোনো কিছু এড়ানোর সুযোগ নেই। যে মতবাদ আমরা যেখান থেকে পাবো, বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে আমাদের নিতেই হবে। গণমাধ্যমের সিইও একটা প্রোগ্রামে একটা এলিগেশন করবেন, আর প্রেজেন্টার এসে সেখানে অপোজিট ডিরেকশনে কথা বলবেন, সেটাও একটা সৌন্দর্য আছে। এনিওয়ে, আমি মনে করি না আপনি যার স্ট্যাটাস উল্লেখ করেছেন উনি সেখানে আপনি প্রথমে বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ছিল, এমন একটা ভাব যেন অভিযোগটা এখন খণ্ডিত হয়ে গেছে, এখন আর অভিযোগটা নাই। বিষয়টা তা না, অভিযোগ ছিল, অভিযোগ এখনও আছে। তো যারা 3টা নির্বাচন আসলে গায়েব করে দিয়েছে এবং 3টা নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয় নাই, বাংলাদেশের মানুষের নির্বাচন নিয়ে আসলে তাদের মুখে আসলে প্রশ্ন করা মানায় না। নির্বাচন কবে হবে সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকুন।